ভাগ্যবতী, আরে ও ভাগ্যবতী, এই আমি কাজে যাচ্ছি গো। এই কিছু খাওয়ার মতো থাকলে দিয়ে দাও, না হলে আমি না খেয়েই চলে যাব। না হলে দেরি হয়ে যাবে খুব। সারা জীবন শুধু তুমি মানুষের জুতোই সেলাই করে যাবে? তুমি কিচ্ছু করো না কখনো? আরে কতদিন তো রান্না পর্যন্ত হয় না আমাদের বাড়িতে, কিন্তু রোজ সকালে তোমায় যেতে হয় জুতো সেলাই করতে। কাজ পাওয়া আর না পাওয়া তো কপালের ব্যাপার, তাই না? এখন আমি আমার কাজ ছেড়ে দিয়ে বসে তো থাকতে পারবো না। আরে বাবা, বৃষ্টি তো শুরু হতে চলেছে। ঘরের এদিক সেদিক থেকে জল চুইয়ে পড়ে, কখন না জানি এই ঘরটাই ভেঙে পড়ে। সেদিন আমরা কি করব? একটা অন্য কাজ খুঁজে নিন না। বৃষ্টি আসতে এখনো একটু সময় আছে। এখন ঘরের নয়, এই পেট ভরানোর চিন্তাটাই আমার কাছে আগে। কে জানে, বৃষ্টির আগে ভগবান হয়তো আমাদের ওপর দয়া করতেও তো পারেন নাকি। বসে থাকুন ভগবানের ভরসায়, আপনাকে দিয়ে কিছুই হবে না, কাজ চোর কোথাকার। তা দুনিয়ার সব প্রশংসাই তো করেই দিলে আমাকে, এখন কিছু খাবার দেবে নাকি আমি এমনি চলে যাব? বাড়িতে কিছু থাকলে তো দেব। ভগবানের দোহাই, আজ কিছু রোজগার করে আনবেন, যেন বাচ্চাগুলোকে খাওয়াতে পারি। না হলে আমার বাড়িতে পা রেখো না আর, আমি নিজেই রেখে নেবো আমার বাচ্চাদের। আলোক চুপচাপ মাথা নিচু করে তার কাজের জন্য বেরিয়ে পড়ে আর রাস্তার ধারে নিজের জুতো সেলাইয়ের দোকান বসায়। কি হলো রে মোহন, আজ তুই আমার আগেই দোকান বসিয়ে ফেলেছিস। হ্যাঁ লোক ভাই, আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাই তাড়াতাড়ি দোকান বসালাম। কিন্তু তুই এত চিন্তায় কেন? এখন তোকে কি আর বলি মোহন, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। ঘরের এদিক ওদিক থেকে জল ঢুকছে রে, ঘরে কোনো রেশনও নেই। আর এখন তো বউ বাড়িতে ঢুকতে বারণ করে দিয়েছে। সবই ভাগ্যের খেলা ভাই। এখন আমাকেই দেখো না, আমরা দুজন একসাথে জুতো সেলাইয়ের দোকান বসাই, কিন্তু কাজ আসে আমার কাছে আর তোর কাছে আসে না। ঠিকই বলেছিস। যাই হোক, সবার নিজের নিজের কপাল রে, কপাল। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়। আজও সকাল থেকে রাত হয়ে গেল, 1 টাকাও রোজগার করতে পারলাম না। এখন কিভাবে বাড়ি যাই? বউ তো ঘরেও ঢুকতে দেবে না। এই শোন না, এই তুই আবার রোজগার থেকে নিয়ে নিস কিছু। না ভাই, তোকে অনেক ধন্যবাদ, আমি চললাম। আলোক মন খারাপ করে বাড়ির জন্য রওনা দেয়। ঠিক তখনই তার নজর পড়ে রাস্তার উপর পড়ে থাকা সেই মানচিত্রটাতে। আরে এটা কি? আর এই যে সোনালি সোনালি কিছু ঝলমল করছে, এগুলো কি? তুলে দেখি তো। আলোক সেই মানচিত্রটি তুলে নেয়। এটা তো কোনো নকশা বলে মনে হচ্ছে। আর এই সোনালি অক্ষরে যেন কোনো রাস্তা আঁকা আছে, যেন কোনো রাজা মহারাজা এঁকেছেন। আমি বলেই তো মনে হচ্ছে। যাক, এটা আমি নিজের কাছেই রেখে দিই। আলোক বাড়ি পৌঁছায়। বলো তো, কি উপার্জন করে নিয়ে এসেছো? ও ভগবান, সারা দিন অপেক্ষা করেছি, কিন্তু কেউ আসেনি। আমাকে ভিতরে ঢুকতে দাও একটু। কি করে ভিতরে ঢুকতে দেব আপনাকে? দেখো তো, আবার বৃষ্টি শুরু হয়েছে।
বাড়ি আবার বৃষ্টির জলেতে ভরে যাবে। বাচ্চাদের খাওয়ানোও হয়নি, তাই আমার বাড়িতে আপনার জন্য কোনো জায়গা নেই। তোমায় ভগবানের দোহাই, এমন করো না। আমাকে আমার সন্তানদের থেকে আলাদা করো না। ললিতা, আমাকে ঘরে ঢুকতে দাও। বাচ্চাদের ক্ষুধা তোমার চোখে পড়ে না? তাহলে তুমি কি রকম বাবা? তাই আজ থেকে আমার বাড়িতে আসার কথাও ভাববে না। কিন্তু কিন্তু আমি এত প্রবল বৃষ্টিতে কোথায় যাব? আমার জানা নেই, চলে যাও এখান থেকে। ললিতা দরজা বন্ধ করে দেয়। এত রাত হয়েছে, এখন তো শুধু মোহনের বাড়িতেই যেতে পারবো। রাতভর এমন বৃষ্টিতে ভিজে বাইরে থাকতে পারবো না। আলোক মোহনের দরজায় নাড়া দেয়। আরে অলোক, তুই এত রাতে এখানে? সব ঠিক আছে তো রে? আরে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজ রাতটা কাটানোর জন্য একটা আশ্রয়ের দরকার। ওকে ঘরে রাখলে তো নিজের খরচই বেড়ে যাবে। একটা কাজ করি, কোনো অজুহাত দিয়ে ওকে না বলে। কি ভাবছিস ভাই? সকাল হলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। আসলে আমি একটা পথ পেয়েছি, মনে হচ্ছে সেখানে কোনো গুপ্তধন আছে। তাই আমার দুঃখের দিন দূর করতে ওখানে অবশ্যই যাব। গুপ্তধন? কেমন গুপ্তধন? এই ভিতরে আয়, ভিতরে আয়, আমাকে সব বল ভাই। মোহন লোভে পড়ে আলোককে নিজের বাড়ির ভেতর ডেকে নেয়। এই দেখ, এটা এই মানচিত্রটা, এইটা কোনো রাজা মহারাজার তৈরি বলে মনে হচ্ছে রে। আমার মনে হচ্ছে এখানে গেলে আমি গুপ্তধন পেতে পারি। তুই একদম ঠিক বলছিস ভাই। তোর এই যাত্রায় আমি তোর সঙ্গ দেব। তোর পরিবার যদি ধন পেয়ে সুখে থাকে, তাহলে আমারও ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ রে মোহন, অনেক ধন্যবাদ। পরের দিন মোহন আর আলোক মানচিত্র দেখে যাত্রা শুরু করে। এই শোনো, আমি এই অলোকের সঙ্গে যাচ্ছি ঠিকই, কিন্তু ওখানে যে ধনসম্পদ মিলবে সব আমি নিয়ে নেব। অলোককে কিছুই দেব না। তারপর আমাকে আর এই মুচির মতো নোংরা কাজ করতে হবে না। আর এই বেচারা অলোক, ও তো কিছুই জানে না, আমাকে এখনো নিজের বন্ধু ভেবে চলেছে। কোথায় হারিয়ে গেল ভাই? দেখো, এই মানচিত্র অনুযায়ী কিন্তু আমরা ঠিক এই এই জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো প্রাচীন ইমারতের মতো দেখাচ্ছে, যেন বছরের পর বছর ধরে বন্ধ পড়ে আছে। আর এই পুরনো দরজাটা, এতে তো এত মোটা তালা লাগানো আছে, আমরা এর ভিতরে ঢুকবো কি করে? ঠিক বলছো, এটা কোনো সাধারণ পুরাতন ভবন নয়, এটা একটা রহস্যময় জায়গা। যদি এই ইমারতটা মানচিত্রে আছে, তাহলে এর ভিতরে যাওয়ার কোনো রাস্তা নিশ্চয়ই আছে। দেখা যাক, চলো। তাহলে ইমারতটাকে জিজ্ঞেস করা যাক। বলো তো হে প্রাচীন ভবন, তোমার ভিতর ঢোকার রাস্তা কোথায়? আমায় ধরতে পারবে না, তবু আমি সাথে সাথে চলি। অন্ধকার নামলেই আমি আরো জোরে জ্বলি। না আমি আগুন, না প্রদীপ, তবু আলো করি আমি। আমায় চিনতে পারলে পথিক, তবেই খুলবো দ্বার আমি। এটা শুনে দুজনেই হতবাক হয়ে যায়। এই দরজা, এটা নিজেই কিভাবে কথা বলছে? হ্যাঁ, আমি কথা বলতে পারি।
এই দরজা তখনই খুলবে যখন তুমি এই ধাঁধাটির সমাধান করতে পারবে। মোহন, এই তুই কি বুঝতে পারছিস এটা? এই কি হতে পারে এই ধাঁধার মানেটা? আমি কিভাবে বুঝতে পারবো? আমি তো এই ধাঁধার একটা শব্দও বুঝতে পারছি না। এটা আমাদের সাধ্যের বাইরে। চলো ফিরে যাই। না মোহন, আমি এভাবে হেরে ফিরে যাব না। আমার স্ত্রী সন্তান অভুক্ত, বর্ষায় মাথার উপর একটা ঠিকঠাক ছাদও নেই। গুপ্তধন পাওয়ার এটাই একমাত্র সুযোগ। তাই আমি এই ধাঁধার সমাধান করেই ছাড়ব। কিন্তু কিভাবে? আমায় ধরতে পারো না, তবু আমি সাথে সাথে চলি। অন্ধকার নামলেই আমি আরো জোরে জ্বলি। না আমি আগুন, না প্রদীপ, তবু আলো দিই আমি। আমায় চিনতে পারলে পথিক, তবেই খুলবো দ্বার আমি। উম, এর মানে তো একটাই হতে পারে। বুঝে গেলাম প্রাচীন দরজা। এর মানে হলো জ্যোতি। এটা শুধু জ্যোতি হতে পারে না, যাকে কেউ ধরতে পারে তবু আমাদের জীবনের সঙ্গে থাকে আলো হয়ে। তখনই সেই প্রাচীন দরজাটি খুলে যায়। খুলে গেছে, খুলে গেছে। আমরা পথ পেয়েছি। চলো চলো, দ্রুত ভিতরে যাই, চলো। হ্যাঁ চলো, হয়তো গুপ্তধন ভিতরেই আছে। দুজন ভিতরে ঢুকলেই অবাক হয়ে গেল। এখানে তো কোনো গুপ্তধন নেই, চারপাশ খালি। আমরা কি ভুল জায়গায় চলে এসেছি? মোহন, ওখানে দেখো তো, একটা প্রদীপ জ্বলছে। নিশ্চয়ই কিছু আছে ওখানে। চলো দেখি। দুজন সেখানে পৌঁছে গেল। এত সুরক্ষিত ভাবে এখানে একটা বই রাখা আছে। এই গুহায় এই বইটা কি করছে? এটা কোনো সাধারণ বই তো মনে হচ্ছে না। এই সোনালী বইটা কত ভিন্নভাবে ঝলমল করছে। অবশ্যই এর সঙ্গে গুপ্তধনের কোনো সম্পর্ক আছে, বুঝেছো? তাহলে এত চিন্তা করিস কেন? আমি এটা তুলে নিচ্ছি। ততক্ষণে মোহন হঠাৎ করে সেই বইটা ছুঁতে গেল, কিন্তু স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতের ধাক্কা খেয়ে পিছলে দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। ঠিক তখনই সেই বই থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। আমায় দেখা যায় না, কিন্তু শক্তি অগণিত আমার মধ্যে। সঠিক কথা বলো, তাহলে আমি আশীর্বাদ। ভুল যদি বলো, তাহলে আমি ধ্বংস। আমাকে না বুঝে ছুঁতে যেও না। তোমার জন্য আমি তোমার শেষ পরিণতি হতে পারি। গ্রন্থগুলোতে আমাকে খুঁজলে সাফল্যের পথ হতে পারি। হায় ভগবান, এই বইটাও কথা বলে। আর একটা ধাঁধা। এই মোহন, এই তুই কিছু বুঝতে পারছিস রে? এত জোরে একটা আমাকে বিদ্যুতের ঝটকা দিয়েছে, উফ, এখনো শরীর ব্যথা করছে। আর এই অদ্ভুত কথা আমি বুঝতে পারছি না। হে, আমি বলছি তো, ফিরে যাওয়া যাক, চলো। খালি হাতে ফিরে যেতে আমি আসিনি। গুপ্তধন তো নিয়েই যাব আমি। এবার আমি নিজে ভাবছি, তাহলে এর মানেটা কি? ও, জাদুকরি বই, তুই আমায় সাহায্য কর। তুই তো জানিস আমার উদ্দেশ্য ভালো, তাই আমি ধ্যান দিচ্ছি। তুই আমার সাহায্য কর। আবার একবার আমি ধ্যান দিচ্ছি। আলোক ধ্যান দিয়ে ধাঁধাটা আবার বুঝতে চেষ্টা করতে লাগলো।
আমায় দেখা যায় না, কিন্তু শক্তি অগণিত আমার মধ্যে। সঠিক কথা বলো তাহলে আমি আশীর্বাদ, ভুল যদি বলো তাহলে আমি ধ্বংস। আমাকে না বুঝে ছুঁতে যেও না। তোর জন্য আমি তোর শেষ সময় হতে পারি। গ্রন্থগুলোতে আমাকে খুঁজলে সাফল্যের পথ হতে পারি। ছোঁবে না, আমি শেষ সময় আর সফলতার পথও। এর মানে হলো যদি কেউ খারাপ উদ্দেশ্যে এই বইটাকে স্পর্শ করে তাহলে সেটা তার বিনাশ করবে, আর যদি সৎ উদ্দেশ্যে স্পর্শ করে তাহলে এটি সফলতা দেবে। আমি একবার এটা ছুঁয়ে দেখছি। না না অলোক, এই ঝুমি না, এই তোরও বিদ্যুতের আঘাত লাগতে পারে। এখন এটা ছাড়া আর কোনো পথ নেই রে। আলোক সেই বইটা তুলে নিল। আরে আরে আমি সফল হয়েছি, বইটা পেয়ে গেলাম বইটা। এই দ্রুত খোলো, এটা খোলো, দেখি কি আছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, চলো। আলোক বইটা খুলল, দেখল পুরো বইটায় শুধু একটাই পাতা ছিল, যেখানে একটা মানচিত্র আঁকা ছিল। এখানে তো আরেকটা মানচিত্র আঁকা আছে। এটা যেন কোনো গুহার পথ দেখাচ্ছে। মনে হয় আমাদের গুপ্তধন পেতে এই গুহাতেই যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। দুজন মানচিত্র অনুযায়ী একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ তারা অবাক হয়ে গেল। এই অলোক, এই সামনে তো পুরো জঙ্গলই আছে, তাহলে আমরা কেন এগোতে পারছি না? মনে হচ্ছে যেন কেউ আমাদের পথ আটকাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। মনে হচ্ছে সামনে একটা দেওয়াল আছে, কোনো একটা জাদুকরি দেওয়াল। কারণ সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানো এত সহজ নয়। এখন আমরা কিভাবে এই দেওয়াল পেরোবো? এখন সেটা তো এই দেওয়ালই আমাদেরকে বলবে। ও জাদুকরি অদৃশ্য দেওয়াল, কেন তুমি আমাদের পথ আটকে রেখেছো? আমাদের থেকে কি চাও তুমি? যদি আমাকে তোমার পথ থেকে সরাতে চাও, তবে তোমাকে একটি ধাঁধার সমাধান করতে হবে। বলো কি ধাঁধা, আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে শোনো। যদি তুমি ধাঁধাটার সমাধান করতে পারো, তাহলে আমি তোমার পথ থেকে সরবো। আর যদি না পারো, তাহলে এই জাদুকরি জঙ্গলে বন্দি হয়ে থাকতে হবে। এই কথা শুনে মোহনের আবারও হুঁশ উড়ে যায়। এই অলোক, আমি এই জঙ্গলে ঘুরে বেড়াতে চাই না। চলো ফিরে যাই। এভাবে হার মেনে ফিরে আসতে আমি আসিনি। জাদুকরি দেওয়ালকে জিজ্ঞেস কর। আমি লাল রঙে আছি, আমি লাল। হলুদ রঙে কেউ আছে, আমি হয়তো কালো ধুলো হয়ে যাব। আমি লাল রঙে আছি, আমি লাল। আগুন, এর উত্তর আগুন। কারণ আগুন লাল হয় আর জল দিলে সেটা কালো ছাইতে পরিণত হয়। সঠিক উত্তর, কিন্তু এটা কেবল শুরু মাত্র। সামনে কঠিন পরীক্ষা থাকবে। বিদায় মানুষ, বিদায়। ঠিক তখনই ওই জাদুকরি দেওয়াল অদৃশ্য হয়ে যায়, আর তারা দুজন অবাক হয়ে যায়। এ কি, জঙ্গলের মাঝখানে দুটো পথ, একটা সরল ও সহজ পথ, আর একটা পথ আগুনে ভরা। কোন পথটা আমি এবার বেছে নেব? সহজ পথটাই তো বেছে নেব, তাই না? আগুনে পুড়ে না হলে কালো ছাই আমরাই হব।
যেই যাত্রায় আমরা বের হয়েছি সেটা সহজ পথ হবে না। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল এবং একটা সহজ পথ তৈরি হয়ে গেল। দেখলে, এটা ছিল আমাদের পরীক্ষা মাত্র। এখন আমরা তাড়াতাড়ি গুহায় পৌঁছে যাব। দুজন সেই পথ পেরিয়ে সরাসরি গুহার সামনে পৌঁছালো। এবং গুহার ভিতরে পা রাখলো। এখানে মরতে এসেছো কি মানুষ? তোমার জীবনের কোনো দাম নেই? জীবন আমার প্রিয়, কিন্তু নিজের স্ত্রী, নিজের সন্তান আর পরিবার তো আরো প্রিয়। আমি কি করব এমন জীবনের, যেখানে নিজের সন্তানদের একটা ঘরে ছাদও দিতে পারি না? ঠিক আছে, যদি এতটাই বিরক্ত হয়ে থাকো নিজের জীবন থেকে, তাহলে এখানে একটা জাদুকরি ছুরি রাখা আছে। ওটা দিয়ে নিজের পেটে মারো আর নিজের জীবন শেষ করে দাও। কেননা তুমি এখান থেকে জীবন্ত ফিরে যেতে পারবে না। এই জাদুকরি গুহা তোমাকে নিজের ভেতর টেনে নেবে। আমাকে সাহায্য করুন জাদুকরি গুহা। আমি যদি বাধ্য না হতাম, তাহলে এখানে কখনোই আসতাম না। ঠিক আছে, আবার প্রমাণ করো নিজেকে, আর ছুরি দিয়ে নিজেকে মেরে দাও। ঠিক আছে। আলোক সেই জাদুকরি ছুরি তুলে নিল। এটা করো না অলোক, আমি এটা করব না। আমি ফিরে যাচ্ছি। ফিরে যাও, হয় আমি আমার জীবন ত্যাগ করব, নয়তো আমি সফল হব। আলোক ছুরি দিয়ে নিজের পেটে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের সাথে সাথেই সে একটি কূপের কাছে পৌঁছে যায়। আমি কি বেঁচে আছি? ছুরিকাঘাতের পরেও আমি কিভাবে বেঁচে গেলাম? এই কুয়া, আমার দিকে তাকিয়ে হাসছিস কেন? এসব কি হচ্ছে? এখনো বুঝিসনি মূর্খ, যে তুই এই মানচিত্রের জন্যই ভুলভুলাইয়াতে ফেসে গেছিস। কোন ভুলভুলাইয়া রে? আমি কিছুই তো বুঝতে পারছি না। সেটাই তো, এই মানচিত্রটার কারণে তোকে যা বলা হচ্ছে, তুই শুধু তাই করে যাচ্ছিস। আরে তুই এখানে চিরতরে বন্দী হয়ে গেছিস। এখন তুই আর এখান থেকে বেঁচে কোথাও যেতে পারবি না। এখান থেকে বাঁচার কি কোনো পথ নেই? আমাকে সাহায্য করো, সঠিক পথ দেখাও। এখানে কোথাও কোনো ধন খাজানা নেই। তুই শুধু এই দুঃস্বপ্নের জঙ্গলে ফেঁসে গেছিস। যদি এখান থেকে বেরোতে চাস, তাহলে তোকে একটা শেষ কাজ করতে হবে। কোন শেষ কাজ? আমার ভেতরে ঝাঁপ দিতে হবে। যদি মরে যাস তাহলে সব শেষ, আর যদি বেঁচে যাস তাহলে একটা পথ পাবি। সেখান থেকে এক জাদুকরি আতর নিয়ে আসতে হবে তোকে। সেই আতর আমার ভেতর ঢালতে হবে। তারপর আমি তোকে তোর বাড়িতে পৌঁছে দেব। ঠিক আছে, এখন তো আর কোনো পথও নেই। আলোক সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয় আর এক অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। আমি মরিনি, মরিনি, আমি বেঁচে আছি। তার মানে সেই আতর এখানেই কোথাও আছে। আমাকে ওটা খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই সে একটি নির্জন জায়গায় একটি খাঁচার ভেতরে একটি আতরের বোতল এবং একটি জুতো দেখতে পায়। এইটাই এইটাই নিশ্চয়ই সেই আতর। কিন্তু এই খাঁচা আমি কিভাবে খুলবো? হয়তো খাঁচার গায়ে কিছু লেখা আছে। দিনে হয় না তার পরিচয়, রাতেই আসে সে অতিথির মতো। সে যদি মেটাতে পারে এই প্রথম ধাঁধা,
তারই খুলবে ভাগ্যের দরজা। এর মানে তো নক্ষত্র, যেগুলো শুধু রাত্রে দেখা যায়, আর যে এই ধাঁধার সমাধান করবে তার ভাগ্য খুলে যাবে। সাথে সাথেই খাঁচাটা খুলে যায় আর আলোক আতরের বোতলটা তুলে নেয়। এই আতরের সাহায্যে আমি আমার বাড়িতে পৌঁছে যাব, কিন্তু এত কষ্ট করার পরও কোনো ধন সম্পদ পেলাম না। হয়তো আমার কপালই খারাপ। এখানে শুধু এই একটা জুতো আছে, এখন এই জুতো নিয়ে কি করব? যাই, এটাকেই নিয়ে যাই। দোকানে রাখলে কাউকে বিক্রি করে 2-4 টাকা তো পেয়েই যাব। আলোক সেই আতরটা কুয়োর মধ্যে ঢেলে দেয়। ধন্যবাদ হে পথিক, এই আতরের কারণে আমি এক বিশেষ কুয়োতে পরিণত হলাম। এখন আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। চোখের পলকেই আলোক তার বাড়িতে পৌঁছে যায়। আপনি ফিরে এসেছেন? আপনি জানেন না আপনার পেছনে কি কি ঘটেছে? কি হয়েছে? আর বাচ্চারা কোথায়? আর আমাদের বাড়ি? যখন থেকে আপনি গেছেন তখন থেকে বৃষ্টি থামেই নিজে, আর এই বৃষ্টিতেই আমাদের বাড়ি ভেঙে পড়েছে। আমরা রাস্তায় চলে এসেছি জি। হে ভগবান, এখন কি হবে? আমি বোকা ছিলাম যে আপনার জন্য এতদিন ধরে আশা করে বসেছিলাম। ভাবছিলাম এতদিন পর আপনি কিছু নিয়ে ফিরবেন, আর আপনি নিয়ে এলেন এই জুতোটা। সীমা ছাড়িয়ে গিয়েছে এইবার। তুই ঠিকই বলছিস, আমি কোনো কাজের না, তাই আমি নিজেই চলে যাচ্ছি। আজ আমি নিজের জীবনই শেষ করে দেব। আলোক রাগে ফুঁসতে ফুঁসতে তার দোকানে পৌঁছে যায়, যেখানে তার দেখা হয় মোহনের সঙ্গে। আরে হলুক, এই তুই বেঁচে ফিরে এলি, আর কত খাজনা নিয়ে এলি। আলোক মোহনকে সব সত্য ঘটনা বলে দেয়, যা শুনে মোহন হেসে ওঠে। হ্যাঁ, ধন সম্পদের বদলে জুতো নিয়ে ফিরে এলি। এই জুতোটা দিয়ে কি করবি রে? তোর স্ত্রী ঠিকই বলেছে জানিস তো, তুই কোনো কাজের না। ঠিক তখনই গ্রামে প্রবল বন্যা আসে, আর লোকজন আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে শুরু করে। আলোকও দ্রুত তার স্ত্রীর কাছে চলে যায়। আরে, এই সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো গ্রাম বন্যার প্রকোপে পড়েছে। সবার বাড়ি ভেঙে ভেঙে বয়ে যাচ্ছে রে। আরে শুধু বাড়ি না, গ্রামের যতই কুটুরি ছিল সব ভেঙে ভেসে গেছে। গ্রামে কোনো বাড়ি বাঁচেনি। হায় হায়, আমরা তো শেষ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। পুরো গ্রামের লোক এক জায়গায় প্রাণ বাঁচাতে জমা হয়। আলোকের হাতে এখনো সেই জুতো ছিল, জলে ভিজে হঠাৎ করেই এটা এটা কি হলো? এটা তো সেই জুতো যেটা আমি ওখান থেকে এনেছিলাম। জলেতে ভিজে এটি এত বড় হয়ে গেল, আর একবারে বাড়ির মতো রূপ নিল। হে ভগবান, এটা তো সত্যি এক অলৌকিক ঘটনা। চলুন জি, ভেতরে চলুন। এখন আমরা এই বন্যা থেকে বাঁচবো, এই বাড়িতে নিরাপদে থাকতে পারবো। তুই ঠিকই বলছিস। আমি তো ওই যাত্রা থেকে ফিরে এসে খুব হতাশ হয়েছিলাম, কারণ আমি খালি হাতে ফিরে এসেছি। কিন্তু আসল ধনটাই তো এই জুতো ছিল রে, এই জুতো ছিল। আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তারা দুজনে তাদের বাচ্চাদের নিয়ে সেই বিশাল জুতো ঘরে চলে যায়। আর সেই ঘর দেখে পুরো গ্রাম হতবাক হয়ে যায়।
এ এটা কিরকম অলৌকিক ঘটনা? আমাদের সবার কুটুরিও ভেঙে গেছে, আর এই জুতোর ঘর বন্যায় একদম অক্ষত হয়ে গেল। ঠিকই বলছিস, বুঝতেই পারছি না ওটা মুচি না জাদুকর। এ তো সাধারণ মানুষের জুতো মেরামত করতো রে, আর এখন তো জুতোর একটা বাড়ি বানিয়ে ফেলেছে। না গো না, এটা কোনো সহজ কাজ নয়। নিশ্চয়ই এতে ভগবানের আশীর্বাদ আছে, তাই তো এমন কঠিন সময়েও ভগবান ওর ওপর করুণা করেছেন। আমাদের ওর কাছে সাহায্য নিতে হবে। চল। গ্রামের সকল মানুষ আলোকের কাছে সাহায্যের জন্য আবেদন করে। এ মহান মানুষ, এই কঠিন সময়ে আমাদের সাহায্য করো। আমরা এই বন্যার প্রকোপ সহ্য করতে পারি, কিন্তু আমাদের বাচ্চারা পারবে না। যতদিন না এই বন্যা থামে, আমাদের বাচ্চাদের তোমার ঘরে একটু আশ্রয় দাও। ভগবান আমার সাহায্য করেছেন, তাই আমি তোমাদের সবাইকে সাহায্য করব। যতজন এই ঘরে আসতে পারো সবাই এসে যাও। অগাধ ধন্যবাদ ভাই। হ্যাঁ, অগাধ ধন্যবাদ, অগাধ ধন্যবাদ। কয়েকদিন পর পুরো গ্রাম ধ্বংসস্তূপের মতো হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সবাই তাদের নিজস্ব বাড়ি নির্মাণ করেছিল, কিন্তু ওই দিনের পর থেকে আলোকের জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। শুনুন, এই জুতোটা আমাদের শুধু একটা চমৎকার বাড়ি দিয়েছে তাই নয়, বরং সম্মানের জীবনটাও দিয়েছে। তুমি ঠিক বলছো। ভাগ্যবান যারা আগে আমাদের নিয়ে হাসতো, আজ ওরাই আমাদের সম্মান করে। আর আগে কেউ আমার কাছে জুতো সারাই করতেও চায়নি, আর আজ গ্রামের সবচেয়ে বড় জুতোর দোকান আমারই, আর সবচেয়ে বেশি আয় আমারই হয়। হ্যাঁ গো, এখন আমাদের ওপর শুধু ভগবানের আশীর্বাদ আছে। তারপর তারা সবাই সুখী জীবনযাপন করতে লাগলো। দূর দূরান্ত থেকে মানুষ তাদের বাড়ি দেখতে আসতো। এই বাড়িটা বিশ্বের জন্য একটি বিস্ময় হয়ে উঠেছিল।